আরো বেশি বাড়াতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা কি, সেনাবাহিনীর অভ্যন্তরে এখনো কিছু পারপিট্রেটরস ক্রিমিনাল আছে যাদেরকে এখনো বের করা হয়নি। যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনো ওই জিয়াউল আহসান, তারেক সিদ্দিকী এবং তাদের মতো যারা এই যে টপ কোয়ালিটির বা টপ লেভেলের মাফিয়া টাইপ যেসব জেনারেলরা ছিলেন, এই পারপিট্রেটরদের তারা ছায়া হিসাবে কাজ করে যাচ্ছে। তো আপনি আওয়ামী লীগকে পুরোপুরিভাবে আপনি বিতাড়িত করবেন না, আওয়ামী লীগের ছত্রছায়াকে পুরোপুরি মুক্ত করে, মানে আপনি ছত্রছায়া মুক্ত করবেন না, সেখানে তো নাশকতা হবেই। আপনি এই কথাটা বলার পূর্বে আমি আরেকটা বিষয় একটু বলে নিতে চাই, যেটা পরে ভুলে যেতে পারি। যেমন এই যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল, তাকে যে এয়ারপোর্টে আটকানো হলো, আমি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে নিয়ে মনে আছে কিনা, আমরা গত শোতে কিন্তু তার কথাটা আমি মেনশন করেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার। এবং তারপরেই কিন্তু অনেক মানুষের টনক নড়েছে, বিশেষ করে যখন আমাদের রাওয়ার ইলেকশন হলো, সেখানে জেনারেল কামরুজ্জামান তিনি এসে একটা সময় প্রকাশ করে আমাকে এভাবে হাত ধরেই বললেন যে এই নামটা কেউ নিচ্ছিল না, এবং তুমি ইলিয়াস হোসেনের শোতে বললা, আমরা সত্যি খুব খুশি হয়েছি যে এই ব্যক্তি অনেক বড় একজন অপরাধী, কিন্তু তার নামটা কেউ নেয়নি। এই মইনুল হোসেন, সিম্পল একটা কথা দিয়ে বলি, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার তিনি কিন্তু ব্রিগেডিয়ার, এবং তিনি কিন্তু তদন্ত কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত পরিশ্রম করলেন, তদন্তের জন্য এত কষ্ট করলেন, তিনি ব্রিগেডিয়ার রয়ে গেছেন। কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল, সে কিন্তু ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়ে গিয়েছেন। তো তিনি সুবিধাভোগী না হলে তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হলেন? আর হাসান নাসির স্যার বঞ্চিত না হলে তিনি কেন ব্রিগেডিয়ার থেকে গেলেন এত কষ্টের পরে? ওয়াই হি ইজ নট প্রমোটেড? তো বিষয়টা হচ্ছে কি, এই ব্যক্তি ভেগে যাচ্ছিলেন, তাকে আমাদের অনেকগুলো অফিসার ওখানে যেয়ে তাকে সেখানে আটকানো হয়, এবং তিনি সেখানে অনেকটা সিনক্রেট করতে চাচ্ছিলেন। পরবর্তীতে তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হয়, ফ্যামিলি কানাডা চলে যায় এবং ওনাকে ওখান থেকে ফেরত আনা হয়। অ্যাকচুয়ালি অ্যারেস্ট কি, অ্যাকচুয়ালি এই ধরনের সিনিয়র র্যাঙ্কিং অফিসারদের ক্ষেত্রে সাধারণত এটা মানে তার দিকে তাকিয়ে না, প্রতিষ্ঠানের সম্মানের দিক তাকিয়ে, সেনাবাহিনীর প্রতি সম্মান দেখানোর জন্য সাধারণত এই ধরনের সিনিয়র র্যাঙ্কিং অফিসারদেরকে একটু স্পেস দেওয়া হয়, যেটা আপনি ফেরত চলে যান। এটা অ্যাকচুয়ালি অ্যারেস্টের চেয়ে আমি মনে করি কোনো অংশে কম না। যাই হোক, আর মূল উত্তরে ফিরে আসি আমি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি সেনাবাহিনী যে এরকম একটা সুযোগ খুঁজছে, এটা আমি স্বীকার করব না। কারণ হলো, আমি কিছুদিন আগে আমাদের সেনাপ্রধানের একটা স্টেটমেন্ট জানি, তিনি একটা জায়গায় উনি খুব কনসার্ন প্রকাশ করছিলেন যে আমাদের সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকলে আমাদের সেনাবাহিনীর ডিসিপ্লিন অনেক কিছু নষ্ট হয়ে যায়, আমাদের সেনা অফিসারদের তথা সেনা সদস্যদের বৈষয়িক বিষয় সম্পৃক্ততা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে সেনাপ্রধান কিন্তু বর্তমানে চাচ্ছেন না যে সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকুক। সো সেনাবাহিনী ওই রকম কিছু একটা করতে যাওয়া মানে সেনাবাহিনী আরো উল্টা ফাঁদে পা দিয়ে সেনাবাহিনীকে আরো নষ্ট করা হবে। তো সেই ধরনের মানে ওইরকম কিছু চাইলে সেনাবাহিনীকেই তো সম্পৃক্ত হতে হবে। সেনাবাহিনীর সম্পৃক্ততা বর্তমানে আমাদের একটু বুঝতে সময় লেগেছে। যাই হোক, দাবির পরিপ্রেক্ষিতে আলটিমেটলি কমিশন হয়েছে। সদস্যদের নিয়েও এখনো সন্দেহ রয়ে গেছে। আমার কাছে কালকের ঘটনাটা বিশেষ করে একটু আমি নিজেও একটু হতাশ হয়েছি। একজন দায়িত্ববান বিডিআর মহাপরিচালক হিসেবে আমার বন্ধুর উচিত ছিল স্বপ্রণোদিত হয়ে সময় দিনক্ষণ খুঁজে জিজ্ঞেস করা যে আমাকে কখন প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব, কারণ এই তদন্ত কার্যক্রমের আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, এবং তাকে বাদ দিয়ে আমি মনে করি না বা তদন্ত কার্যক্রম কোনোভাবেই আগানো সম্ভব ছিল। তা সত্ত্বেও তাকে দাওয়াত দেওয়া হয় নাই বিধায় এই এক্সকিউজে উনি চলে যাচ্ছিলেন, সেটা আমাকে একটু অবাক করেছে। আমি আশা করি এই একই মনোবৃত্তি নিয়ে অন্যান্য যারা সাক্ষী যাদেরকে ডাকা হবে বা যারা মনে করেন যে যাদের অবদান ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, দেশের বাইরে যারা আছেন তারাও তাদের সাক্ষ্য দেওয়ার জন্য তাদের প্রস্তুতিটা জানাবেন, এবং দেশের বাইরে থাকলে তারা ফিরে আসবেন, বা দেশে থাকলে তারা দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আবারও তাহলে হয়তো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর এই সমস্ত কার্যক্রম অবশ্যই কারণ সরকারের উচ্চ মহলের কারো না কারোর সবুজ সংকেতে হয়েছে, তাদেরকেও আমার মনে হয় আমাদের খুঁজে বের করার সময় এসছে। এই সমস্ত কার্যক্রমের জন্যই আমার মনে হচ্ছে যেন এই অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে
এমন একটা পর্যায়ে নেওয়া যে দেশের এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতে সক্ষম না, সুতরাং আমাদের একটা অন্য পর্যায়ে যেতে হবে। যে পর্যায়টা আমি মনে করি প্ল্যান সি বা অরিজিনাল প্ল্যান বি ছিল, সেটাই আবার ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে সেনা শাসন। আমার মনে হয় না জনগণ এবার যথেষ্ট সচেতন আছে, তারা কোনো অবস্থাতেই ওই পদ্ধতিটা মেনে নিবে না। দেশবাসী জানে যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কারা এখন নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনীর নিম্ন পর্যায়ের সকল অফিসার এবং সৈনিকবৃন্দ কিন্তু দেশপ্রেমী, কোনো সন্দেহ নাই। অল্প কিছু, সামান্য কিছু আছে যারা এই পূর্বে সরকারের সাথে সম্পৃক্ত ছিল, এবং তারাই চিন্তিত, তারাই যে কোনো মূল্যে ক্ষমতাটাকে ধরে রাখতে চায় বিধায় এই সমস্ত কার্যক্রম করছে। মেজর রেজা, আপনার কাছে মানে কি মনে হচ্ছে এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির যে কথাগুলো বলছিলেন যে সেনাবাহিনীর ভিতর থেকে সেনা শাসনের একটা পায়তারা চলছে, মানে আমি যদি আমার প্রথম কথার সাথে এটাকে যোগ করি, বিষয়টা এরকমই হচ্ছে কিনা যে সেনাবাহিনী একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেটা তৈরি করে তারপরে তারা জরুরি অবস্থা জারি করে সেনা শাসনের দিকে যেতে চাচ্ছে, অর্থাৎ ইচ্ছাকৃত গোয়েন্দা যে তৎপরতা সেটা চালানো হচ্ছে কিনা? এটা অ্যাকচুয়ালি ধন্যবাদ সকল দর্শক এবং আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার যে কথাটা বলছেন, স্যারের আসলে নিজস্ব একক বিশ্লেষণ। ভাই, আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে মনে হচ্ছে, একটু চেক করবেন নাকি? আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, কিছু বেটার। ওকে নাও। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার যে কথাটা, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার যে কথাটা বললেন, স্যার তো অ্যাকচুয়ালি স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি এটা তো অনেক বড় একটা ব্যাখ্যা আছে। স্যার অবশ্যই চিন্তা ভাবনা বিশ্লেষণ করে কথাটা বলেছেন। তবে এটা আমি সেটা জানি না স্যার কি ধরনের চিন্তা ভাবনা থেকে বলছেন, বাট আমার কাছে এটা একদম ডাইরেক্টলি আমি দ্বিমত পোষণ করছি না, বাট আমার কাছে বিষয়টা একটু অন্যরকম হতে পারে মনে হয়। কারণ হচ্ছে সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক। সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত, এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল, তাতে এটা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড, এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে, এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণাদি নষ্ট করার প্রচেষ্টা। আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা, একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত সিকোয়েন্সে কাজ হয়, আমরা গত কয়দিন ধরে সেটাই লক্ষ্য করতেছি। এই যে এই বিডিআর, আপনি যেটা বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্ত কমিশন গঠন নিয়ে যে কার্যক্রমটা, যে নাটকটা সিকোয়েন্সে অর্গানাইজড হলো, মানে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ধাক্কা প্রয়োজন হলো, এবং আমার কাছে ধারণা যে হাইকোর্টের যে মামলাটা ছিল ওটাও একটা পরিকল্পিত ছিল এই তদন্তকে অনিশ্চিত করে দেওয়ার জন্য, যে আপাতত তদন্ত কমিশন হচ্ছে না, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে তদন্ত অবশ্যই হবে, ওটাকে নাকচ করার জন্য হাইকোর্টের মাধ্যমে এই পরিকল্পনাটা করা হয়েছে।